আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। 15 থেকে 16% ব্যাংক সুদ এবং বাংলাদেশ ব্যাংকের কিছু ভুল নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না, বরং বিনিয়োগ ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে, এমন মন্তব্য ব্যবসায়ী নেতাদের। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এর দায় নিতে হচ্ছে সাধারণ গ্রাহককেও। মূলত অর্থনৈতিক মন্দার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না বলে মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা, ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা এবং রাজস্ব আদায় কমে যাওয়া, সর্বোপরি রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর ফি বাড়ানো হলেও সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমরা তো সার্ভাইভ করতে পারবো না। গেল এক বছরে দেশে 258টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসেছে। এই অবস্থায় 15 থেকে 16% ব্যাংক সুদ বিনিয়োগে বড় বাধা বলছেন উদ্যোক্তারা। 15% থেকে 16% সুদের হার দিয়া কোনো ব্যবসা কোনোদিনই বাঁচতে পারে না। একেবারে এর মধ্যে কোনো সম্ভাবনাই নাই বাঁচার। সুতরাং বর্তমানে যে ব্যাংকের সুদের হার, এই সুদের হার দিয়ে কোনো ইন্ডাস্ট্রি টিকবে না, বেঁচে থাকতে পারবে না। দিন দিন বাড়ছে খেলাপি ঋণের হার, এর মধ্যে ছাড়িয়েছে 28%। আর এসবের দায় নিতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। টোটাল লেন্ডিং এর 5 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে নন পারফর্মিং লোন, সেটা হচ্ছে রিকগনাইজড। এর মধ্যে কিন্তু আরও আছে যেগুলো এখনও রিকগনাইজ হয় না, কিন্তু যেখান থেকে কোনো ইনকাম পাওয়া যাচ্ছে না। আনফর্চুনেটলি এগুলো যারা ভালো কাস্টমার তাদেরকে এটা বিয়ার করতে হচ্ছে। কেন আমি তো অ্যাজ এ ব্যাংক, আমাকে তো কষ্ট কোথাও দিতে হবে। আপনি মাইক্রো ফাইন্যান্সে যান, দেখবেন ওদের এনপিএল কিন্তু বাড়ছে, কারণ যাদেরকে দিত সেই গ্রুপটা কিন্তু এখন কিন্তু অবস্থা ভালো না, টাকাটা নিয়ে দেওয়ার মতো অবস্থায় নাই, বিকজ ইকোনমি স্লো হয়ে গেছে। অবশ্য কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুদের হার কমানোর আশ্বাস দিয়েছিলেন। তার এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। গভর্নর মহোদয় বলেছিলেন যে আগামী নেক্সট ফিসক্যাল ইয়ারের মধ্যেই আগেই এই সুদের হার সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ডেফিনেটলি আমি মনে করি যে সিঙ্গেল ডিজিটের নিচে যদি না আসে, তাহলে ইন্ডাস্ট্রি এখন যেভাবে দুকে দুকে মরছে, এভাবে কিন্তু আরো মরবে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির। সহজ শর্ত এবং সময় আরও 15 দিন বাড়িয়ে প্রবাসীদের ভোটার হবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে 16 দিনের বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন জামায়াতের আমির। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। 19 দিন পর মিরপুরের শিয়ালবাড়ির সেই কেমিক্যাল গোডাউনে আবারও আগুনের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে পরিত্যক্ত ওই গুদামটিতে আগুন জ্বলতে দেখেন পাশের কারখানার শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসকে জানালে রাতেই মিরপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। তবে পদস্থ কোনো কর্মকর্তা না থাকায় গণমাধ্যমে কথা বলেননি তারা। জানা যায়নি পুনরায় আগুনের কারণও। রূপনগরের এই গুদামে দ্বিতীয়বারের মতো আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন এ এলাকার কারখানার মালিক এবং শ্রমিকরা। আনতে বেরিয়েছিলাম, বেরিয়ে দিয়ে যে মানে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া ওঠার কারণে পরে দেখলাম যে ভিতরে আগুন দেখে পরে মনে করেন যে আমরা সবাই দৌড়িয়া বাইরেছি। 14 তারিখে আগুন লাগছে, আগুন লাগার পরে যাই হোক ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করছে,
এখন আমরা জানি যে আগুন নাই, বৃষ্টি হলো, কালকে বৃষ্টি হয়েছে, আগুন নাই, এরপরও মনে করেন যে কিভাবে আগুন লাগলো। ফায়ার সার্ভিসের গাফিলতি আছে, ফায়ার সার্ভিস ভালো কোনো পরিচালনা করে না, পরিচালনা করার এই অবস্থা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলায় ৮ কিলোমিটার দীর্ঘ একটি সরকারি খাল দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। গড়ে তুলেছে বাসাবাড়ি ও দোকানপাট ও যাতায়াতের জন্য পাকা সড়ক। এর ফলে সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। হবিগঞ্জ থেকে সহিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা থেকে লাখাই উপজেলার বামুই তিনপুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে বাসাবাড়ি, দোকানপাট, কারখানা সহ বিভিন্ন স্থাপনা। যাতায়াতের জন্য করা হয়েছে পাকা রাস্তা। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হলেও পরে আবারও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীরা খালটি দখলে নেয়। বৃষ্টি এলে এই খাল দিয়ে পানি নিষ্কাশন হয়ে পড়তো হাওরে গিয়ে। খালটি ভরাট হয়ে যাওয়ায় পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বর্ষায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ফসলি জমি। খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কৃষি ব্যবস্থায় সেচের যে প্রয়োজনীয়তা অনেকাংশে নির্ভর করে আমাদের খালের উপর। এই খালগুলো অনেকাংশে দখল হয়ে যাচ্ছে। এটা দিয়ে অনেক নৌকা, অনেক বড় বড় নৌকা, এরপরে ফাতে নৌকা, অনেক নৌকা, ডিঙ্গি নৌকা সহ অনেক চলাচল করছে এই খালের মধ্যে দিয়ে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ঘটনাটা আমি শুনলাম, যারা অবৈধভাবে খাল দখল করে আছে সেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খালটি উদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা কামনা ভুক্তভোগী এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। শীত আসতে না আসতেই বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গুর জ্বরের রোগী। আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আশুলিয়াতে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন, আর হঠাৎ এভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে আমাদের জানাবেন। ছাদি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল মির্জানগর আশুলিয়াতে আমি অবস্থান করছি। তো এই হাসপাতালে কিন্তু আমরা ঘুরে দেখেছি, সকাল থেকে আমরা দেখেছি, সকালে কিন্তু এ পর্যন্ত প্রায় ২২ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত যে নারী শিশু সহ ২২ জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। প্রতিনিয়ত কিন্তু এই গণস্বাস্থ্য হাসপাতাল যেটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত রোগী, ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এছাড়া কিন্তু আজ শিল্পাঞ্চল আশুলিয়ার কেপিজি বিশেষায়িত হাসপাতাল, নারী শিশু হাসপাতাল সহ সাভারের এনাম মেডিকেল হাসপাতালে কিন্তু বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি হচ্ছেন প্রতিনিয়ত, এবং তারা মারাত্মক ঝুঁকি নিয়ে অনেকেই কিন্তু মারা যাচ্ছেন। ইতিমধ্যেই মারাও গিয়েছেন বেশ কয়েকজন রোগী আমরা জেনেছি। তো আসলে ডেঙ্গু রোগীর প্রকট বাড়ার মূল কারণ হচ্ছে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ। রাস্তার আশপাশে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন না করা, এবং বিভিন্ন বৃষ্টি বাদলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সেখানে ডেঙ্গুর যে লালা সেগুলো ছড়াচ্ছে, এবং ডেঙ্গুর যে লাভা, সেই লাভা থেকে কিন্তু ডেঙ্গুর প্রকট আকার ধারণ করছে বলে আমরা দেখেছি। শিল্পাঞ্চল আসলে অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর সংখ্যক শিল্প কারখানার শ্রমিক, কর্মকর্তা কর্মচারীরা বসবাস করেন। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই অঞ্চলে বসবাস করেন। এই এলাকায় কিন্তু পরিচ্ছন্নতা বলতে নাই বললে চলে, যে কারণে রাস্তার আশপাশে কিন্তু ময়লার বিশাল বিশাল স্তূপ রয়েছে এবং জলাবদ্ধতা রয়েছে। বিভিন্ন জলাশয় রয়েছে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে আমরা দেখেছি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উদাসীনতা রয়েছে বলে ডেঙ্গু নিয়ে আমরা অভিযোগে জেনেছি বলে রোগীরা আমাদেরকে জানিয়েছেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে এই ডেঙ্গুর যে মশা, সেই মশার উপদ্রব বেড়েছে, যে কারণে ডেঙ্গুর রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শীত আসতে না আসতে কিন্তু ডেঙ্গুর যে প্রকট সেটা কিন্তু বেড়ে গিয়েছে। এই একটি হাসপাতালেই কিন্তু আমরা সকালে দেখেছি ২২ জনের মতো রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এবং এদের অনেকের অবস্থাই মারাত্মক বলে মেডিকেল সূত্রে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নারী শিশু হাসপাতালে বেশ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। কেপিজি বিশেষায়িত হাসপাতালে সিসিইউতে কিন্তু অনেক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া এনাম মেডিকেল, সুপার মেডিকেল সহ সাভারের যে সমস্ত মেডিকেলগুলো রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা
ভর্তি রয়েছে বলে আমরা দেখেছি। তো ডেঙ্গু প্রতিরোধের জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এ মহামারী আকার ধারণ করবে বলে আমাদেরকে অভিজ্ঞ মহল জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ ফারুক। পাবনায় ত্রুটিপূর্ণ বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ করায় 2 শতাধিক গ্রাহকের নামে মামলা করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, নানামুখী আন্দোলনের মুখে মিটার স্থাপন বন্ধ করার আশ্বাস দিলেও কথা না রেখে উল্টো হয়রানিমূলক মামলা করেছে নেসকো কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। চলতি বছরের জুন মাসে পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। তবে ঘুষ বাণিজ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিল, মিটার ভাড়া, ডিম্যান্ড চার্জ সহ ত্রুটিপূর্ণ অভিযোগ এনে প্রতিবাদ শুরু করেন গ্রাহকরা। এতে মিটার স্থাপন কার্যক্রম বন্ধ রাখে নেসকো কর্তৃপক্ষ। তবে গত আগস্ট মাস থেকে আবারও প্রিপেইড মিটার স্থাপন শুরু করে নেসকোর ঈশ্বরদী দপ্তর। প্রতিবাদে আবারও মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পৌরবাসী। তাদের অভিযোগ, দাবি মেনে নেয়ার কথা বলে উল্টো 201 জন আন্দোলনকারীর নামে মামলা করেছে নেসকো ঈশ্বরদী দপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর। অবদার লোকে কইছে যে কদিন পর, 3 দিন পরে, 4 দিন পর আমি খুলে দেবেন রাত, তখন জোর করে দিয়েছে। এই ফোন তার কোনো খবর নেই। এরা যে আমাদের প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না, এই দাবির প্রতি আমরা অনড়। নেসকোর এই দৃষ্টিতপূর্ণ আচরণের একটা কঠোর জবাব আমরা দিব। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। এদিকে নেসকো কর্তৃপক্ষের করা মামলার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। হ্যাঁ, ওই দিনই ঘটনার দিনই মামলা রেকর্ড হয়েছে। মামলা হয়েছে একজনের নাম দিয়ে আর অজ্ঞাতনামা 200 জন দিয়ে। পুলিশ সেটা তদন্ত করতেছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর ঈশ্বরদী দপ্তরের আওতায় গ্রাহক সংখ্যা 48,500 জন। এর মধ্যে এখন পর্যন্ত নতুন সংযোগ প্রদান সহ 1100 প্রিপেইড মিটার স্থাপন করেছে তারা। সুলাইমান কবির, RTV। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও ব্যবহৃত হচ্ছে লালমনিরহাটের প্রাচীন তিস্তা রেল সেতু। 8 জেলার মানুষ প্রতিদিনই জীবনে ঝুঁকি নিয়ে পার হচ্ছে এই সেতু দিয়ে। দীর্ঘদিনে পচে গেছে কাঠের স্লিপার, কোথাও নেই ক্লিপ ও বল্টু। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিনই চলছে 18টি যাত্রীবাহী ট্রেন। নতুন ব্রডগেজ সেতু নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে ফাইলবন্দি হয়ে আছে প্রকল্পটি। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদের নয়নের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 1834 সালে 2110 ফুট দীর্ঘ এই সেতু নির্মাণ করে নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে। নির্মাণের পর সেতুর মেয়াদ ধরা হয়েছিল 100 বছর। 2025 সালে এসে এই সেতুর বয়স দাঁড়িয়েছে 191 বছর। দীর্ঘদিনে পচন ধরেছে কাঠের স্লিপারে, ছুটে গেছে ক্লিপ, নাট বল্টুর পরিবর্তে কোনো স্থানে বসানো হয়েছে বাঁশ ও কাঠ। ঝুঁকির মধ্য দিয়েই প্রতিদিন এই সেতু দিয়ে চলছে 18টি ট্রেন। ট্রেন চলাচলের সময় কেঁপে ওঠে পুরো সেতু। যারা দায়িত্বে আছে তারা যদি এটা খুব দ্রুত সংস্কার করে তাহলে হয়তো বা চলাচল উপযোগী থাকবে, নাহলে কিছুদিনের মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেক ট্রেন চলে, বৃষ্টি অনেক ঝাঁকি দেয়, অনেক লোকজন ভয় পায়। সরকারের কাছে দাবি জানাই এই ব্রিজটা যেন নতুন করে দেয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, অতএব সরকারের কাছে আমার আকুল আবেদন, তিস্তা ব্রিজ যেন একটা নতুন করেই তাড়াতাড়ি করা হয়। 2012 সালে এই সেতুর পাশেই নির্মাণ করা হয় নতুন তিস্তা সড়ক সেতু। তবু ঝুঁকিপূর্ণ এই পুরনো সেতুতেই এখনো ট্রেন চলাচল করছে। তবে নতুন সেতু নির্মাণের বিষয়ে কার্যক্রম চলমান বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এই কর্মকর্তা। কিন্তু আমাদের পরবর্তী আবার 20 বছর পর্যন্ত এক্সটেনশন করা আছে, যে ঝুঁকিমুক্ত হবে। আমাদের এখানেও এরকম ঝুঁকিপূর্ণ বলা যাবে না, তবে আমাদের প্যারালি কাজ চলমান রয়েছে। আমাদের পরবর্তীতে একটা নতুন করে তিস্তা ব্রিজ তৈরি করার কাজটা। 1971 সালে পাকিস্তানি সেনাদের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় সেতুর একটি অংশ। পরবর্তীতে তা মেরামত করে পুনরায় শুরু হয় ট্রেন চলাচল। একসময় কাঠের পাটাতন বসিয়ে বাসও চলত এই সেতুতে। দ্রুত এই রেল সেতু নির্মাণ করবে সরকার, এমনটাই দাবি সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV।
রাজবাড়ীর বালিয়াকান্দির বারুগ্রাম আবাসন প্রকল্পের ১৮০টি ঘর ২৫ বছরে একবারও সংস্কার হয়নি। সংস্কারের অভাবে ভেঙে গেছে ঘরের বিভিন্ন অংশ, নেই শিক্ষা ব্যবস্থা, রাস্তা আর বিশুদ্ধ পানির সুবিধা। এদিকে গৃহহীনদের জন্য দিনাজপুরের হাকিমপুরে নির্মিত ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক বাসিন্দা অন্যত্র চলে যাওয়ায় খালি ঘরগুলো পরিণত হয়েছে মাদক সেবীদের আস্তানায়। বাসিন্দাদের অভিযোগ, আবাসন প্রকল্পগুলো নানামুখী সমস্যায় জর্জরিত থাকলেও প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। হতদরিদ্র ভূমিহীন পরিবারের মাথা গোজার ঠাঁই নিশ্চিতে ২০০১ সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১৮০টি ঘর বরাদ্দ দেয় সরকার। তবে নির্মাণের পর ঘরগুলো সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। ফলে শুধু অবকাঠামোই নয়, ভেঙে পড়েছে এখানকার জীবনমানও। অনেক পরিবার এরই মধ্যে চলে গেছে। নিরুপায় হয়ে যারা আছেন মৃত্যু ঝুঁকি নিয়ে পার করছেন মানবেতর জীবনযাপন। ঘর বাড়ি ভালো নাই, আবাসনের সব টিকিট ফুটো হয়ে গেছে, পানি পরে তাবু টানা টানায় সবাই থাকে। সরকার বেতন দেয় না, তাই বলে ম্যাডাম আসে না। ঘর দোর ভেঙে গেছে, সিঁড়ি ভেঙে গেছে, দিঘি ভেঙে, গাছ গাছালি ভেঙে দিঘির মধ্যে পড়ে যায়। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দায় সারছে উপজেলা প্রশাসন। জনপ্রতিনিধিদের অভিযোগ, দুঃখ দুর্দশার কথা বারবার জানিয়েও সমাধান মেলেনি। আবাসন প্রকল্পে এখন যে ঘরগুলো প্রতিটা ঘরই সংস্কার করার দরকার। সংস্কার না করলে বসবাসের অনুপযোগ। নতুন করে সরকারের অনুরোধ করব বরাদ্দ দেওয়ার জন্য, বরাদ্দ দিয়ে যাতে নতুন করে ঘরগুলো প্রতিটা ঘরই সংস্কার হয়। দিনাজপুরের হাকিমপুর আশ্রয়ন প্রকল্পেরও একই চিত্র। উপজেলার পলিবর্তলী এলাকার ঘরগুলোতে ধরেছে ফাটল, নেই বসবাসের পর্যাপ্ত সুবিধা। ৪০০ ঘরের মধ্যে ২৫০টিতে কোনো মানুষ না থাকায় প্রকাশ্যে চলছে মাদক সেবন, চুরি হচ্ছে নানা জিনিসপত্র। এখানে ঘরগুলা নিরাপদ না, ঘরের অনেক কিছু ভেঙে গেছে, দেওয়াল ভেঙে গেছে, বাথরুম ভালো না, বাথরুমের পিছনের কুয়াটা ভালো না, খুব কষ্ট করে থাকছি। তালা দেওয়া থাকে, তালা ভাঙে, যখন পোলাপানেরা নিশাপানি করে, কবার মতো তো কেউ নাই। সমাধানে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে দায়সারা উত্তর প্রকল্প কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি কোনো ঘরে কেউ না থাকে বা নতুন করে কেউ সেই ঘরে থাকতে চায়, তারা আবেদন দিলে যারা থাকবে না তাদেরটা আমরা বাতিল করে যারা নতুন করে আবেদন দেবে তাদেরকে আমরা বন্দোবস্ত দিয়ে দেব। সহকারী কমিশনার ভূমি বা ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো আরো স্পষ্ট আসলে হতে পারে যে কিভাবে এগুলোকে ডিসেবল করা যেতে পারে। আমাদের যতটুকু সম্ভব এই কাজগুলোতে শুধুমাত্র টেকনিক্যাল সাপোর্ট সহ ঘর করে দেওয়ার বিষয়ে ছিল, বাকি তাদেরকে ঘর দেওয়া সহ বিষয়গুলো নিয়ে আমরা অত বিষয়ে কাজ করিনি। রাষ্ট্র অসহায় এই মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তার স্পর্শ পায়নি তারা। বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজ মধ্যস্বত্বভোগীরা। দ্রুত ঘরগুলো সংস্কারের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহা রাসলীলাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল বুধবার ১৮৩তম এই উৎসবকে সফল করতে গ্রামগুলোতে চলছে ঐতিহ্যবাহী রাখাল ও রাস নৃত্যের মহড়া। এদিকে প্রতি বছর রাস উৎসব দেখতে মণিপুরী ছাড়াও দেশ বিদেশের কয়েক হাজার মানুষ ভিড় করেন কমলগঞ্জে। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। মহারাস লীলাকে সামনে রেখে উৎসবের আমেজ মৌলভীবাজারের কমলগঞ্জের 18টি মণিপুরী গ্রামে। এবছর মাধবপুর ও আদমপুরে আয়োজন করা হচ্ছে এ উৎসবের। এতে রাখাল নৃত্য থেকে শুরু করে রাতের মহারাস নৃত্যে রাধাকৃষ্ণ, রাখাল গোপী ও বৃন্দার ভূমিকায় অংশ নেবেন ৩ শতাধিক শিশু কিশোর ও তরুণী। দ্রৌপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে চলছে তাদের শেষ মুহূর্তের মহড়া। আমরা এখানে অনেক আনন্দের সাথে এই মহারাস লীলায় অংশগ্রহণ করছি। একসময় আমরাও শিখেছিলাম, আমরাও নেচেছিলাম এখানে, এখন পরবর্তীতে আমরা এখানে অংশগ্রহণ করতেছি। বৃন্দারূপে আমি নাচবো, আর এখন আমার অনেক ভালো লাগছে। এদিকে উৎসব সফল করতে বিরামহীন কাজ করে চলেছেন আয়োজকরা। একটি সার্বজনীন মহোৎসব, সেহেতু সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে। আমরা আশা রাখছি যে ভালো আইন শৃঙ্খলার মধ্য দিয়ে এবারের মহারাস উৎসব সম্পন্ন হবে। মণিপুরের সুনিপন নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখবে ভক্ত ও দর্শনার্থীদের, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের মূল সড়কটি। 2 যুগ ধরে সংস্কার না হওয়া প্রায় 2 কিলোমিটার সড়কের ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত।
প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলে সবাই আশ্বাস দেয়, কিন্তু ভোট শেষ হলে কেউ আর খোঁজ রাখে না। পটুয়াখালীর রাঙাবালি প্রতিনিধি আইয়ুব খানের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল রাঙাবালির চরমন্তাজ ইউনিয়নের প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এ সড়কটি। এরপর 2 যুগ পেরোলেও হয়নি কোনো সংস্কার। বৃষ্টি হলে সড়কটি পরিণত হয় ছোটখাটো পুকুরে, যেখানে আটকে যায় যানবাহনের চাকা। দিনে এ পথে চলাচল করাই যেমন কষ্টকর, রাতে দুর্ঘটনা ঘটা তেমনই অবশ্যম্ভাবী। প্রতিদিন এ সড়কে যাতায়াত করেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলে রাস্তা করে দেবে বলে আশ্বাস দিলেও ভোটের পর জনপ্রতিনিধিদের আর দেখাই পাওয়া যায় না। মেম্বারকে যে আমাদের রাস্তাটা করিয়ে দেন, খালি আশ্বাসই দেয়, আজ পর্যন্ত কোনো কেউ দেয় নাই। এই রাস্তা দিয়ে আমরা স্কুলে আইতে পারি না, কোনো গাড়ি ঘোড়াও চলতে পারে না। বৃষ্টির সময় আমরা আইলে অনেক পাচার খাই আমরা। এই রাস্তা দিয়ে চলা আসা করা যায় না। মনে করেন এই রাস্তাটা পানি জমে থাকে, এই বেদর। এবারে গাড়িতে আইলে তো গাড়িতে পানি সেটা আমাকে গায়ে অনেক ময়লা পানি। রাস্তা ভাঙ্গার কারণে আমরা যাত্রী পাই না, তাছাড়া রাস্তা প্রচুর পরিমাণে ভাঙ্গা, প্রতিদিন গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এই রাস্তায় ঢোকা যায় না। রাস্তা ভালো না দেখে আমরা বোঝা মাথায় করে নিয়ে যাওয়া লাগে। রাস্তা ভালো হইলে আমাকে তো গাড়িতে যাইতে পারতাম। অসুস্থ রোগী দ্রুত তাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না আমরা, কারণ রাস্তাটা খারাপ অনেক। যে কিছুদিন আগে এক মহিলা গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছে। রাস্তা এত খাদন, রাস্তা ইটের আর 30 বছর আগের রাস্তা, কিন্তু রাস্তা খুবই নষ্ট। রাস্তাটির বেহাল অবস্থা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু হবে। আমি ইতোমধ্যে আমাদের এলজিডির উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি এবং এটা সম্বন্ধে যাতে খুব দ্রুতই আমরা ব্যবস্থা নিতে পারি, এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আশ্বাস ছাড়াই দায়িত্বশীলতার পরিচয় দেবে প্রশাসন, এমন আশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।